obviously it's an opportunity, it's a grand thing যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে উত্তম কুমারের সঙ্গে তার মৃত্যুর এত বছর পরে আমি সহ অভিনেতা হিসেবে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। এটা মানে দুর্ধর্ষ একটা ফিলিংস। আমার মনে হয় যে আমার ক্যারিয়ারের জন্য সেটা ভালোই হয়েছে, কারণ কোথাও একটা আচ্ছা অনিন্দ বলে একটা ছেলে অভিনয় করে সেটাও কোথাও একটু এস্টাবলিশড হয়েছে। প্রথমে যদি এটা হতো তাহলে স্বাভাবিকভাবেই উত্তম কুমারের যে ক্যারিজমা সেটাই চাপা পড়ে যেতিস, হয়তো চাপা পড়ে যেতাম। দিনের শেষে অনিন্দ সেনগুপ্ত নিজেকে কি বলে? কিছু বলে না, জাস্ট ঘুমিয়ে পড় বলে। ঘুমিয়ে পড়, কাল সকালে উঠে আবার শুরু হবে। That is the best thing to say. নমস্কার, আপনারা দেখছেন মধুরিমা এবং দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ ও ইউটিউবে, আর আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে যার সঙ্গে আড্ডা দিতে একটা ক্যাফেতে চলে এসেছি, তাকে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু প্রেক্ষাগৃহে টিকিট কেটে আমরা অনেকেই দেখতে যাচ্ছি, কিংবা ওটিটি প্ল্যাটফর্মে তার কাজ চললে দেখছি। আর আমরা তো জানি যে যিনি উত্তম তিনি সকলের সঙ্গে চলেন, আর যিনি মধ্যম তিনি একটু তফাতে চলেন। তো এই বিশিষ্ট ব্যক্তি বহুদিন ধরে আমার পরিচিত এবং তিনি সকলের সঙ্গেই চলেন। আমাদের সঙ্গে অনিন্দ সেনগুপ্ত রয়েছেন। তোকে নমস্কার করছি। সেনগুপ্ত রয়েছেন, স্বাগত। এগুলো বলতে গিয়ে আমার একটু জড়তা কাজ করছে, একটু প্লিজ ইজি করে দে। আমি মানে দর্শককে নমস্কার করছি। আমাদের মধ্যে নমস্কারের সম্পর্ক বা সেরকম নয়, সখ্য বহুদিনের, বহু বছরে, সুতরাং আড্ডাই হবে। তো আড্ডাই হবে, যে কারণে একটা ওই ব্রেকফাস্ট করতে করতে আমাদের এই আড্ডাটা চলবে। আপনাদের যে প্রশ্নগুলো আমি মাঝে মধ্যে পাই ইনবক্সে বা অনিন্দকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখি, আজকে সেগুলো নিয়েই কথা বলবো। একদম প্রথমে বল যে উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার পর অনিন্দ সেনগুপ্তর কেমন লাগছে? শুটিং এর সময় তো উত্তম কুমার ছিলেন না, যখন স্ক্রিনে বড় পর্দায় তারপরে দেখা ম্যাচ, এটা অবভিয়াসলি খুবই সারিয়াল একটা মুহূর্ত। যে এইরকম একজন ব্যক্তিত্বের সঙ্গে, এরকম একজন অভিনেতার সঙ্গে, মহানায়কের সঙ্গে আমি স্ক্রিন স্পেস শেয়ার করতে পারছি, সেটা ভেবেই দুর্ধর্ষ লাগছে। প্রাথমিকভাবে এই ছবিটা যেহেতু শুট করেছি 3 বছর আগে, তখন যেই ফ্যাক্টরটা ফার্স্টে কাজ করেছিল, এক্সাইটমেন্ট, নার্ভাসনেস, সেইটা আজকে আর নেই। আজকের দিনের নার্ভাসনেস বা এক্সাইটমেন্ট হচ্ছে অডিয়েন্স কিভাবে রিসিভ করছে, কতটা ভালো চলছে ছবিটা, সেইগুলো নিয়ে স্বাভাবিকভাবে। কারণ উত্তম কুমার তো আর নেই, ওনার কাঁধে হাত রেখে বা উনি প্রেক্ষাগৃহে দর্শককে আনছেন, কিন্তু তারপরে তো আমরা সকলেই চাই যে দর্শক যাতে এনজয় করে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আমাদের কথাও কোথাও না কোথাও মনে রাখে। কারণ আমার ক্যারিয়ার সামনে পড়ে আছে, উত্তম কুমারের ক্যারিয়ার হয়ে গেছে। বাট অবভিয়াসলি ইটস অ্যান অপরচুনিটি, ইটস আ গ্র্যান্ড থিং, যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে উত্তম কুমারের সঙ্গে তার মৃত্যুর এত বছর পরে আমি সহ অভিনেতা হিসেবে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। এটা মানে দুর্ধর্ষ একটা ফিলিংস। এবার আমাকে বল, তোর এই কাজটা তুই বলছিলি আগে প্রথমে এটা শুট হয়েছে এবং এটা আসার কথাও আগে ছিল, কিন্তু বিভিন্ন কারণ এরকম একটা প্রজেক্ট যেহেতু প্রযুক্তিগতভাবে সময় লেগেছে, এটা পরে এলো, তার আগে অলরেডি একটা সিনেমা চলে এলো। তো যদি এই অতি উত্তমটা প্রথমে আসতো আর প্রথমের সিনেমাটা পরে আসতো, তাহলে কি তোর কোনো সুবিধা হতো বা অসুবিধা হলো? এক্ষেত্রে সিচুয়েশনটা কি দাঁড়ালো? প্রথমত এই পুরো ফ্যাক্টরগুলোই আমার কন্ট্রোলে নেই না, কিন্তু আমার এটা ব্যক্তিগত ধারণা যে এক্স ইকুয়ালস টু প্রেম যেহেতু বড় পর্দায় আগে, তার আগে জাস্ট প্রায় কাফকা করেছিলেন চন্দ্রিলদার ওটিটিতে, উইচ গেভ মি আ মাইলেজ। অবভিয়াসলি চন্দ্রিল ভট্টাচার্যর নামটা অ্যাটাচ ছিল সঙ্গে। তারপরে বড় পর্দায় এক্স ইকুয়ালস টু প্রেম আগে রিলিজ হওয়া, তারপরে নিহারিকা রিলিজ হওয়া, এবং তারপরে অতি উত্তম রিলিজ হওয়াতে আমার মনে হয় যে আমার ক্যারিয়ারের জন্য সেটা ভালোই হয়েছে। কারণ কোথাও একটা আচ্ছা অনিন্দ বলে একটা ছেলে অভিনয় করে সেটাও কোথাও একটু এস্টাবলিশড হয়েছে। প্রথমে যদি এটা হতো তাহলে স্বাভাবিকভাবেই উত্তম কুমারের যে ক্যারিজমা সেটাই চাপা পড়ে যেতিস, হয়তো চাপা পড়ে যেতাম সত্যি সত্যি। এবং মানে সেটাই স্বাভাবিক, ওরকম একজন লোক, ওরকম একজন নায়ক, ওরকম একজন ব্যক্তিত্ব, তো এটা চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি বলছি না যে এখনো চাপা পড়িনি, কিন্তু অন্তত লোকে তাও মনে আছে ঠিক আছে অনিন্দও আছে, আশা করছি তাই। মানে কিছু একটা মানুষ মনে রেখেছে যে আলাদা করে অনিন্দ সেনগুপ্ত, মানে তুই যেটা বলছিস আগে হলে পুরোটাই হয়তো উত্তম কুমারের ওই যে একটা অরা, সেটাতে পুরোটাই ঢাকা পড়ে। এবার আমাকে বল, ছোটবেলায় আমরা সাদা কালো টিভি যখন দেখতাম, প্রত্যেকের বাড়িতেই হয়তো ছিল, উত্তম কুমারের সিনেমা থাকলে বাড়িতে একটা আলাদা আবেগ দেখতাম। তোর দেখা উত্তম কুমারের অভিনীত প্রথম ছবি কি ছিল মনে পড়ে?
সম্ভবত প্রথম ছবি অ্যাকচুয়ালি এতগুলো দেখেছি ছোটবেলা জুড়ে বড়বেলাতেও, ওভাবে র্যান্ডমলি মনে পড়ছে না। যদি আমি খুব ভুল না করি তাহলে প্রথম দেখা ছবি ছিল হারানো সুর। আচ্ছা আচ্ছা, খুব যদি ভুল না করি, কারণ ওই একই সময় হারানো সুর, 74, ভ্রান্তি বিলাস, সপ্তপদী, অগ্নি পরীক্ষা, তারপরে সবার উপরে, ওই সময়টা প্রথম পর দেখেছি সম্ভবত হারানো সুর। আর শেষ ছবি অতি উত্তম। শেষ ছবি অতি উত্তম, ক্রোনোলজিক্যালি স্পিকিং শেষ ছবি অতি উত্তম। আচ্ছা, এবার আমরা বলিউডের ক্ষেত্রে দেখতে পাই যে এরকম কোনো প্রোডাকশন হাউস বা এরকম কোনো পরিচালক বিশিষ্ট তারা রয়েছেন, তাদের সঙ্গে মানে এরকম চুক্তি সাইন করা থাকে যে 1, 2, 3টে সিনেমা। নেই নেই নেই, এরকম চুক্তি নেই। সৃজিত মুখোপাধ্যায় পরিচালক, তার সঙ্গে তো পরপর 2টো সিনেমা হয়েছে, 3 নম্বরটাও কি আসতে পারে? না না, এখন সেরকম কোনো প্ল্যান নেই, বা এখন সেরকম কোনো কমিউনিকেশন সেই বিষয়ে চলছে না। সৃজিতের এহেন ক্ষেত্রে হি ইজ ভেরি, আমি মানে বিগত কয়েক বছরে যদি দেখি, আমাদের জেনারেশন থেকে আমরা দেখেছি যে অনির্বাণ এবং আমাকে রিপিট করা হয়েছে, অনির্বাণ ভট্টাচার্য এবং আমাকে রিপিট করা হয়েছে। অনির্বাণ ভট্টাচার্য সংখ্যা আরো বেশি আমার, এবং কারণ আরো আগে থেকে শুরু করেছে। আমার এখনো পর্যন্ত 2টো হয়েছে, এরকম কোনো চুক্তি নেই। সৃজিতদা প্রকাশ্যে বলেছে যে সৃজিতদার আমাকে অভিনেতা হিসেবে পছন্দ হয়, আবার যখন কোনো ছবিতে মনে হবে যে প্রয়োজন তখন আমাকে বলবে। কারণ আপাতত যে কটা সৃজিতদার লাইন আপ আমি জানি, পদাতিক রয়েছে, সেটাতে চঞ্চল চৌধুরী রয়েছে, তারপরে 12 অ্যাংরি জুরার্স এর উপরে যেটা করছে সেটাতে আমি নেই, সত্যম রয়েছে, সুহত্র রয়েছে, অনির্বাণ ভট্টাচার্য রয়েছে। দশমে স্বাভাবিকভাবে আমার কোনো জায়গা ছিল না, কারণ ওই ভার্সটা মাল্টিভার্সটা দিয়ে আমি এক্সিস্ট করি না। যারা যারা এক্সিস্ট করে তারা রয়েছে। সেনগুপ্ত আরেকজন রয়েছেন, তিনি যিশু, আমি নই। তো এখন এই মুহূর্তে অন্য কোনো ছবির কথা হয়নি। ফিঙ্গার্স ক্রসড, নিশ্চয়ই আগামী দিনে আশা করছি আবার করার সুযোগ পাবো। বেশ, এটা তো গেল মানে সৃজিত মুখার্জির কথা, কিন্তু সৃজিত মুখার্জি যখন পরিচালনায় হাত দিচ্ছেন, তোর সঙ্গে কথাবার্তার কথা বলছিস, উত্তম কুমার নিয়ে এরকম একটা কাজ উনি করতে চলেছেন যে সময় তোকে বলেছিলেন, এবং তুই বলছিস ওটা শুরুতে মানে এক্সের আগে, তখন তোর কাছে কি ছিল, মানে দ্বিধা দ্বন্দ্ব, নাকি প্রথমে মনে হয়েছিল ওহ উত্তম কুমার তাহলে হ্যাঁ অবশ্যই কেন করবো না, এরকম টাইপের কিছু দ্বন্দ্ব তো কাজ করেছিল নিশ্চয়ই? না, কোনো দ্বন্দ্ব কাজ করেনি, কারণ প্রাথমিকভাবে উত্তম কুমারটাও ভাবিনি আমি, শুধু খুব সত্যি কথা বলি। সৃজিত মুখার্জি ফোন করে বলছে তুমি আমার সিনেমার হিরো, আর তুই জানিস যে আমি দৈনন্দিন মাধ্যমে নিজের চাকরি ছেড়ে 10 বছর কাজ করার পরে, দ্যাট ওয়াজ এ রিস্ক আই ওয়াজ টেকিং। চন্দ্রিলার ছবিটা প্রায় কাফকা হওয়ার পরে লোকে নোটিস করলো, কাজ আসার কথা শুরু হচ্ছিল, তখন প্যান্ডেমিক শুরু হলো, লকডাউন শুরু হলো। সো অবভিয়াসলি লট ইজ অ্যাট স্টেক। আমি যথেষ্ট সেই চাপে ছিলাম, কারণ আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাওয়ার জায়গা থেকে একটা মাত্র কাজ এসছে। তারপরে সৃজিত মুখার্জি ফোন করে বলা যে তুই আমার সিনেমার হিরো, আই থিঙ্ক ইট ওয়াজ আ নো ব্রেইনার। জাস্ট মানে হ্যাঁ, তখন মনে হচ্ছে আমাকে যা দেবে আমি তাই করে নেব। অ্যাবসলিউটলি। আর তার মধ্যে বাংলা সিনেমায় সবচেয়ে বড় লঞ্চ প্যাডটা পাওয়া, স্বাভাবিকভাবেই তো এটাতে কোনো না বলার অবকাশই নেই, এবং ভাবনা চিন্তাও আছে। না 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 না। এই যে তুই বলছিস যে ওটিটি এবং বড় পর্দা, এবং আমাদের কাজের সূত্রটা বলি যে আমি ওকে বহু বছর ধরে দেখেছি যে ও ক্যামেরার সামনে আসে এবং এসে মানে স্বতঃস্ফূর্তভাবে ওকে যা দেওয়া হোক না কেন ও ঠিক নিজের মতো করে সেটা বলে দিয়ে চলে যায়। কিন্তু এই ওটিটি, তার সঙ্গে বড় পর্দা, তার সঙ্গে তোকে আমরা রিসেন্টলি দেখছিলাম, আগে ওয়ার্ল্ড কাপের সময়ও দেখেছি যে স্পোর্টসের কমেন্ট্রি তুই করিস, অনেকগুলো দিক, এতগুলো জিনিস তো নিশ্চয়ই আলাদা আলাদা ব্যাকরণ আছে, তুই মেনটেন করিস কি করে? স্পোর্টসের ক্ষেত্রে যেটা, সেটা একটা বেসিক জায়গা, তো স্পোর্টস তো ব্রডকাস্টিং, তো আমার তো ব্যাকগ্রাউন্ডই ব্রডকাস্টিং। আমি ওরকমভাবে স্পোর্টস ব্রডকাস্টিং না করে থাকলেও নন ফিকশন ব্রডকাস্টিং ইজ সামথিং উইচ আই হ্যাভ ডান ফর সাচ এ লং টাইম। তো সেইটার একটা ব্যাকরণ আছে, তার সাথে নিশ্চয়ই স্পোর্টস ব্রডকাস্টিং এর নির্দিষ্ট নিজস্ব একটা ব্যাকরণ রয়েছে, সেগুলো করতে 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 শেখা। যেহেতু ব্রডকাস্টিং এর বেসিক ব্যাকরণ জানি, আমি যেহেতু ক্যামেরার পিছনে এবং ক্যামেরার সামনে কাজ করেছি, সেটা কোথাও একটা সুবিধা হয়েছে। এবং যেহেতু দুটোই করতে ভালোবাসি, আমি ক্যামেরার পিছনে কাজ সামলাতেও ভালোবাসি, ক্যামেরা, অনেকেই জানেন আমি যখন আমরা যেই চ্যানেলের হয়ে একসময় কাজ করেছি, আমি নন ফিকশন প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজ করেছি, আমি ফিকশন মিউজিক ভিডিও ডিরেক্টও করেছি। সো সেই সার্বিক ভালোবাসাটা মাধ্যমটার প্রতি আছে, সেইটাই যখন যাই কাজ করতে তখন 100% আমি ওইটাতে ফোকাস। যখন আমি ফিকশনে সিরিজ বা সিনেমাতে অভিনয় করছি তখন আমি সেইটাতে সম্পূর্ণরূপে ফোকাসড। এবার ধর কেউ খুব বন্ধুত্বপূর্ণ যার সাথে আমার সম্পর্ক, ধর পালতি, সৌরভ পালতি, বা ধর অভ্রজিৎ সেন,
অব্রোর কাজে যখন করছি, আমি অভিনেতা হিসেবে কাজ করছি, তখন আমি প্রোডাকশনটার সাথে খুব জড়িয়ে, কারণ আমার সেই অ্যাক্সেসটা আছে অব্রোর কাজে, হোম প্রোডাকশনের মতো অনেকটা, নিজের কাজের মতো অনেকটা। তো সেখানে আমার প্রাথমিক কাজ অভিনেতা হিসেবে যেটা, সেটা ডেলিভার করার টু দ্য বেস্ট অফ মাই কেপেবিলিটি চেষ্টা করার পরে আই অলসো গেট ইনভলভড ইন বিহাইন্ড দ্য ক্যামেরা স্টাফ। অব্র থ্যাঙ্কফুলি আমাকে অ্যাক্সেস দিয়েছে, সেই জায়গাটাতে অব্রোর সাথে আমি আলোচনা করছি, আচ্ছা এটা কি করা যায়, wherever it is welcome I will do that, বিকজ সার্বিকভাবে আমার জিনিসটার প্রতি ভালোবাসা রয়েছে। ক্যাটেগরি ফাংশন রয়েছে। এখন আমারও তো অভিনেতা হিসেবে খুব বেশি বছর হয়নি, অভিনেতা হিসেবে 2020 থেকে যদি ধরি 4 years, কিন্তু কমিউনিকেশনে তো আমারও 15 বছর হয়ে গেল। সো বাই নাও আই ক্যান ক্যাটেগরাইজ। কতটা ভালো করছি সেটা আমি জানি না, I try and বরাবরই দেখেছি আমি সবসময় I try and put in my best effort in the given circumstances, given resources, বাকিটা আমার হাতে নেই। মানে তুই তোর 100% দিবি, বাকিটা যা হবে দেখা যাবে। আমার হাতে নেই, কারোর হাতে নেই, শাহরুখ খানের হাতে থাকে না। এবার একটা কথা বল, মানে পরবর্তী কাজ কি কি রয়েছে হাতে? মানে নিশ্চয়ই পাইপলাইনে কিছু না কিছু কথা হয়ে রয়েছে, মানে সেটা কি ওটিটি প্ল্যাটফর্ম নাকি বড় পর্দা? মিলিয়ে মিশে। আমার ইনফ্যাক্ট বড় পর্দায় একটা কাজ, সেটা সুদীপ্ত লাহা বলে একজন ডেবিউটান্ট ডিরেক্টর, সিনেমাটার নাম কারণ গ্রিস আমাদের দেশ না, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট, ইন্ডিপেন্ডেন্ট সার্কিটের ছবি, ফেস্টিভ্যাল ফার্স্টে ঘুরবে, ওইটা রেডি হয়ে রয়েছে, ফেস্টিভ্যালস ঘুরে তারপর রিলিজ হবে, যেরকম নিহারিকা ছিল। আর ওটিটির জন্যে একটা কাজ, যেটা অভ্রজিৎ সেনেরই, অভ্র কাজ, আমি আছি, দিতিপ্রিয়া রয়েছে, সুহত্র রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, উজান চ্যাটার্জি রয়েছে, কাঞ্চন দাও রয়েছে একটা ইয়েতে। তো সেইটার পোস্ট প্রোডাকশনে কাজ চলছে, সেটা আসবে পরবর্তীকালে। আর 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 বাকি কয়েকটা কথা চলছে, সেইগুলো এখনো পর্যন্ত আমি ডাইভালজ করতে পারবো না যতক্ষণ না সেইগুলো, 3টে মতো কথা চলছে, মানে কাজের মধ্যেই রয়েছিস মোটামুটি। আর এই যে আইপিএল এর তোর যে এই এতগুলো কাজ পরপর আসতে থাকে, তোর কাছে কি যা আসে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক বা স্ক্রিপ্ট পড়ে হোক, তুই সেটাই নিয়ে নিস, নাকি কোথাও কোথাও একটু চুজিও হোস যে না আমাকে এটা দিলে আমি করবো না, বা ওটা দিলে? সেই জায়গাটায় সম্পূর্ণরূপে কোট আনকোট আমরা যেগুলোকে ডিক্লেয়ার করি, সেইগুলো আসলে চেষ্টা করি না করতে। এসেছে? হ্যাঁ, এসে তো বটেই, সেইগুলো চেষ্টা করি না করতে। কিন্তু এবার কোনো সময় বোঝা যায় না যেটা বিগ্রেড, তো পরে আইডিয়া শুনে মনে হচ্ছে আচ্ছা হেভি হবে, যখন করার সময়, শুটিং করার সময় মনে হলো এই যা, এটা তো গন্ডগোল হয়ে গেল। আর বাকি জায়গাগুলোতে খুব একটা বাংলা ইন্ডাস্ট্রিতে না অভিনেতা না বলার অবকাশ নেই খুব একটা। ইটস ভেরি ডিফিকাল্ট টু সে নো, ইউ কান্ট চুজ ওরকম ভাবে। একদম এ লিস্টার যারা, মানে আমি জিদ্দা, দেবদা, মুম্বাদার কথা বলছি, তাদের সেই চয়েসটা আছে, তাদের নিজস্ব প্রোডাকশন হাউসে আছে। কিন্তু তার পরবর্তী লেয়ার থেকে কি চুজ করবো, কার মধ্যে থেকে চুজ করবো, আই মিন চুজ করে তারপরে করবোটা কি, মানে কাজটা তো আসতে হবে। এবং তোর যেহেতু 2020 থেকে আর কি এটা চলছে, খুব বেশি দিন তো হয়নি, 4 বছর কাজে, সেক্ষেত্রে তুই মানে চাইবেই কাজ করতে, এটাই খুব নর্মাল ব্যাপার, যে কোনো অভিনেতাই চাইবে। এবার তুই বল, এই কাজের জায়গাটায় তুই সুহত্রর কথা বললি, আমরা সোমককে দেখেছি একটা সিরিজে, তো তোর তো এদের প্রত্যেকের সঙ্গেই নিশ্চয়ই যোগাযোগ রয়েছে, কথোপকথন হয়, একটু খেতেই শোনা। হ্যাঁ, তো এবার এই যে যোগাযোগ, কথোপকথন, কিন্তু যেহেতু প্রায় সমগোত্রীয় তোরা, তো তোদের মধ্যে তো নিশ্চয়ই কাজ সংক্রান্ত এই রেশারেশি ব্যাপারটাও থাকবে, বা সেটা নিয়ে কি কখনো কথা বলিস তোরা নিজেদের মধ্যে? না, আই গেস আমরা প্রত্যেকেই নিজেদের জায়গায় একটা লেভেল অফ সেন্স অফ সিকিউরিটি আছে। সুহত্রর কথা বলি, একদম সেম সময় আমি, সুহত্র, সত্যম, রোহন ভট্টাচার্য, কারেক্ট। তো আমার মনে হয় যে, আমার ব্যক্তিগত ধারণা বলতে পারি, আই ফিল হ্যাপি ওয়েন আই সি দেম আপ দেয়ার গেম, বিকজ সেটা আমাকে হেলদিভাবে মোটিভেট করে, ইন্সপায়ার করে, যে আরে এত ভালো হচ্ছে, আই নিড টু ওয়ার্ক হার্ডার। ওর খারাপ করুক সেটা চেয়ে আমি ভালো হতে পারবো না। অ্যান্ড সাধারণত আমার যখন সুহত্রর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রোহনের সাথেও তাই, সত্যমের সাথেও তাই, ওদের কথোপকথনে তাই মনে হয় যে ওরা সেরকম ভাবেই মনে করে। আমরা সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাস করি, আবার সেই প্রতিযোগিতা একে অপরকে হারাবার বা জেতার জন্য নয়, কোথাও একটা সার্বিকভাবে মানটাকে তুলে ধরার জন্য, মান উন্নয়ন যাতে হয় আর কি। উন্নয়ন শব্দটার দরকার নেই, বল। তো ওইটা আমাদের সকলেরই, we are very clear about that. Hence
আমি আর সুহত্র এই যে কাজটা বললাম অভ্র কাজটা করছি, সুহত্র ডাবিং এর সময় আমি যখন ছিলাম, আমি ছিলাম মানে আমার ডাবিং তারপরে ছিল, সুহত্র একটা সিনও ডাব করেছে, আমি সিনটা তখন দেখেছি কারণ ওরা আমার একসঙ্গে সিন, and I was like, oh my god, this guy is a great actor, and I don't mind saying that. অনন্যা একটা পার্ট করেছে, অনন্যাও রয়েছে এটাতে, আচ্ছা একটা জায়গার খুব ক্লোজ শট এবং জাস্ট রিয়াকশন, and she's so brilliant আর কি। সো আই উইল অবভিয়াসলি বি, আমি তো ভিউয়ার অ্যাট দি এন্ড অফ দ্য ডে, তো ভালো জিনিস দেখলে তো ভালো লাগবে। আমি এখানে দর্শকদের জন্য একটা কথা বলবো খুব ছোট করে। অনিন্দকে 2024-এ বসে ওটা বলছে যে কাউকে ভালো দেখলে আমার বলতে ভালো লাগে। যেহেতু ব্যক্তিগতভাবে আমি চিনি, আমার মনে হচ্ছে 2013 বা 14-তে একটা প্রোগ্রাম করে আমি স্টুডিও থেকে বেরোচ্ছি এবং সেটার ইন্ট্রো বা একদম এন্ড আপটা যেভাবে দিয়েছিলাম, তুই বেরিয়েই বলেছিলি এটা কি তুই আগে থেকে রেডি করে রেখেছিলাম? না না, বলো ও আচ্ছা একদম ইনস্ট্যান্ট দিবি? হ্যাঁ, দারুণ করেছি। মানে তুই এই মানুষটা তখনও ছিলি, এখনো আছিস। হোপফুলি ফিঙ্গার্স ক্রসড। আমি চাই সবসময় এটা তুই থাক। এবার আমি আসি যে ব্যক্তিগত জীবনের জায়গাটায়, কিছু জায়গায় পড়ছিলাম, দেখছিলাম যে ব্যক্তিগত জীবনে তুই একটা টার্মাইলের মধ্যে, ট্রানজিশনের মধ্যে রয়েছিস। সেটা কি কোথাও কাজের জগতে প্রভাব ফেলছে বা মানে অসুবিধা হচ্ছে কোথাও? কারণ আমাদের পারিবারিক ক্ষেত্রে যখন এরকম কিছু হয় তখন কোথাও না কোথাও মানসিকভাবে আমরা এফেক্টেড হই, সেটা নর্মাল। সেটাই নর্মাল, অ্যাবসলিউটলি, বাট ইউ কোপ উইথ ইট, অ্যাবসলিউটলি। অবসাদ আসলে কি করিস? আসে কিনা আমি জিজ্ঞাসা করছি না, কারণ আমাদের সবার আসে, মানুষ আমরা। হ্যাঁ, কি করিস? রুল নেই, বিভিন্ন সময় সেই সময় দাঁড়িয়ে যেভাবে কোপ করতে সবচেয়ে বেশি সুবিধা হয় মনে হয়, বিকজ অবসাদের সময় তো আমরা বেসিক্যালি উই ট্রাই অ্যান্ড ফাইন্ড আ কোপিং মেকানিজম, আমরা হাতড়াই অন্ধকারে, তো হাতড়াতে ওরকম ভাবেই আমার মনে হয় অন্ধকার কাটে, রাত ভি গুজার যায়গি। বেশ, চটপট করে কয়েকটা জিনিস বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পরিচালকের সঙ্গে তুই কাজ করতে মানে ইগারলি ওয়েটিং? প্রচুর তাদের মধ্যে মানে শুধু বাংলা থেকে বলতে হবে নাকি? না, তুই যে কোনো কিছু বলতে পারিস, আমি জানি তোর পুরোটা বিশ্বজনীন ব্যাপার এবং তোর জ্ঞানটাও সেটাই যথেষ্ট, সেটাও আমি জানি। সেরকম নয়, প্রচুর। আমি বাংলা থেকে যেরকম মানে যাদের সাথে কাজ করেছি তাদের সাথে, সুজিতদার সাথে, ইন্দ্রাশিসদার সাথে, চন্দ্রিলদার সাথে, সবার সাথে আবার কাজ করতে চাই। প্রেমে পরাবরণ টোটনের সাথে করেছি আমি, অরিজিৎ টোটন চক্রবর্তী। আই লাভড হিজ ওয়ে অফ ওয়ার্কিং ইন দ্য সেন্স হি ইজ টেকনিক্যালি সো স্ট্রং আ ডিরেক্টর। যেই সময়ের মধ্যে শুট করে ও ভিজুয়ালি যেটা ডিজাইন করতে পেরেছে, আই থট ওয়াজ আউটস্ট্যান্ডিং। দ্যাট ইজ দেয়ার ফর এভরিওয়ান টু সি আড্ডা টাইমসে। আর তাছাড়া সৌরভ স্বাভাবিক, অভ্র স্বাভাবিক, বন্ধু, হস্টেল ডেজে যারা ক্রিয়েটার, সম্রাট দাস, অর্ণব রায়, এদের সকলের সঙ্গে কাজ করতে চাই আমি আবার। তাছাড়া আমি বাংলাতে দাঁড়িয়ে কৌশিক গঙ্গের সাথে কাজ করতে চাই, সৃজিত মুখার্জির সাথে কাজ করতে চাই, অনির্বাণ ভট্টাচার্যের সাথে ডিরেক্টর হিসেবে কাজ করতে চাই, ইন্দ্রনীল রায় চৌধুরী, কবিতার সাথে কাজ করতে চাই, দেবালয় ভট্টাচার্যের সঙ্গে কাজ করতে চাই এবং অনেকের সঙ্গে। আর যদি প্যান ইন্ডিয়া বলা হয়, সুজিত সরকারের সঙ্গে ডেফিনেটলি কাজ করতে চাই। আমি এর সাথে কাজ করতে চাই একটা যেরকম যেখানে প্রেমে পড়া বানানো অনেকটা সেরকম ছিল, সেখানে মারামারি আছে, ওই আছে, ওরকম ধরনের নাচানাচি আছে, সবকিছু আছে, ওটা করতে চাই। আর ক্রিস্টোফার নোলানের সাথে কাজ করতে চাই। আমি ওয়েট করছিলাম এটা তুই কখন বলবি, হা করে তাকিয়েছি। বেশ, এবার আমাকে বল যে প্রিয় অভিনেতা, মানে যার অভিনয় দেখে আমরা তো প্রত্যেকদিন শিখি, তোর মনে হয় যে আচ্ছা এই জায়গাটা আমি একটু শিখতে পারলে, অনুকরণ বলছি না, কিন্তু আমি যদি শিখে নিতে পারি, স্পন্টেনিয়াসলি যদি সেটা ডেলিভার করতে পারি, এরকম কে বা কারা রয়েছে? দেখ, আমার কাছে পারফরমেন্স বা পার্সোনালিটি শেষ কথা, বা আমার ভগবান শাহরুখ খান, সেটাকে তাকে সরিয়ে রেখে বলছি। বেশ, মনোজ বাজপেয়ী, রাইট, ইনসেন, হেলেনা বনম কার্টার, ড্যানিয়েল ডে লুইস, উৎপল দত্ত, তুলসী চক্রবর্তী, সন্তোষ দত্ত, আরো প্রচুর এরকম, পঙ্কজ ত্রিপাঠী। যদিও আমার মতে এই মুহূর্তে তাকে এবার একটু স্টিরিওটাইপ করা হচ্ছে, মানে দিস লিস্ট ইজ এ নেভার এন্ডিং লিস্ট। আমি তাই জন্য মনোজ বাজপেয়ী, ড্যানিয়েল ডে লুইস, হেলেনা বনম কার্টারের কথা বলি। মানে আমি কোনোদিন মনোজ বাজপেয়ী বা ড্যানিয়েল ডে লুইস বা উৎপল দত্তকে কোনোদিন তাদেরকে দেখিনি অন স্ক্রিন, আনলেস তাদের স্টারডামটা কোথাও ইউজ করা হচ্ছে। ধর জওয়ানে বা পাঠানে কোনো জায়গায় শাহরুখ খানকে শাহরুখ খান হতে হচ্ছে, দ্যাট ইজ দ্য সেলিং পয়েন্ট, এবং সেটাই চাই ওইখান থেকে। কিন্তু শাহরুখ খান যখন স্বদেশ করছে তখন মোহন ভার্গব, রাইট, কারেক্ট। সো মনোজ বাজপেয়ী বা ড্যানিয়েল ডে লুইস বা হেলেনা বনম কার্টার, এরকম প্রচুর অভিনেতা আরও, মানে বিভিন্ন আর কি, কিলিয়ান মার্ফি রিসেন্টলি, মেরিল স্ট্রিপ,
মানে কোনোদিন মনে হয় না যে স্কারলেট জোহানসন ব্রিলিয়ান্ট, মানে ওরকম সুপারস্টার, কিন্তু ম্যারেজ স্টোরিতে স্কারলেট জোহানসন আর অ্যাডাম ড্রাইভার মানে মাস্টার ক্লাস নিচ্ছে। তো মনে হয় যে আরো শেখার স্বাভাবিকভাবে প্রয়োজন। এবং যখন আমি এই মুহূর্তে অভিনয় করতে গিয়ে আমার সঙ্গে অভিনেতা কতজনকে দেখি, সুহত্রকে দেখছি, অনন্যাকে দেখছি, যখন একটা জায়গায় অভিনেতাদের থেকে শেখা, অবভিয়াসলি দিতিপ্রিয়া বাচ্চা মেয়ে 21 years old, but she's so brilliant, so brilliant. শ্রুতি আমার খুব প্রিয় সহ অভিনেত্রী, আমি বরাবর মেনশন করেছি, আই থিঙ্ক শি ইজ অ্যামেজিং। তো সবার থেকে সবসময় শেখার রয়েছে, শেখার তো কোনো শেষ নেই। দিনের শেষে অনিন্দ্য সেনগুপ্ত নিজেকে কি বলে? কিচ্ছু বলে না, জাস্ট ঘুমিয়ে পড় বলে। ঘুমিয়ে পড়, কাল সকালে উঠে আবার শুরু হবে। দ্যাট ইজ দ্য বেস্ট থিং টু সে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যেটা শুরুতে বললাম যে সবাই টিকিট কেটে অনেকেই হলে দেখতে যাচ্ছে, যারা দেখতে যাচ্ছেন বা এখনো যারা যাননি তাদের জন্য কি বলবি? যারা দেখতে যাচ্ছেন বা অলরেডি গেছেন তাদের কাছে, মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের ভালো লেগেছে তাদের কাছে থ্যাংক ইউ, যাদের ভালো লাগেনি তাদেরকেও থ্যাংক ইউ যে তারা গিয়ে দেখে তাদের ভালো লাগেনি বা লেগেছে সেই মতামতটুকু জানিয়েছেন, সেটার জন্য কৃতজ্ঞ। যে জায়গাগুলো ভালো লাগেনি চেষ্টা করব আরও পরবর্তীকালে যাতে সেই জায়গাগুলো আমরা অতিক্রম করতে পারি। যারা এখনও যাননি তাদের কাছে একটাই অনুরোধ, একবার গিয়ে চেষ্টা করে দেখতে পারেন। মাল্টিপ্লেক্সে যান, নন্দনে যান, নন্দন এশিয়া লার্জেস্ট স্ক্রিন, ওরকম সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স কেউ দিতে পারবে না। সেই স্ক্রিনে মহানায়ককে এত বছর বাদে আবার দেখার একটা সুযোগ, এবং তার সঙ্গে চেষ্টা করেছি স্বাভাবিকভাবে, আমাদের চেষ্টার অনুযায়ী আমাদের উপরে, আপনাদের উপরে নয়, কিন্তু আপনারা যদি একটু আসেন একবার দেখে কেমন লাগলো জানান, তাহলে আমরা আর একটু উৎসাহ পাই। থ্যাংক ইউ তোকে টাইম দেওয়ার জন্য। খাবারটা বোধহয় ঠান্ডা হয়ে গেল, এবার ওকে খেতে দিই। খুব ভালো থাক, বাকি দিনে আরো পরপর কাজ আসতে থাকুক আগামী দিনগুলোতে। হ্যাঁ, আর অনিন্দ্যর সঙ্গে আমাদের অন ক্যামেরা আড্ডা তো এরপরে থাকবে, আর অফ ক্যামেরা তোর সঙ্গে আর বাকি রইল। একদম, থ্যাংক ইউ। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। আজকে আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। কেমন লাগলো আড্ডাটা জানাবেন অবশ্যই। আর আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন আজকে রবিউল ইসলাম। আমরা আজকে আড্ডাটা দিলাম 8 ডে ক্যাফে সল্ট লেকে। আপনাদের আড্ডা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে এই অতি উত্তম সিনেমাটাও দেখতে গেলেন কিনা সেটা পারলে অনিন্দ্যকেও সোশ্যাল মিডিয়াতে জানাতে পারেন, বা আমাদের প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ের যেখানে জানান আপনারা সেখানেও জানাতে পারেন। আজকের মতন এ পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। আর হ্যাঁ, দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।